আপনি দেখুন কি অবস্থা, আপনি দেখুন পেশেন্টকে নিয়ে যেতে পারছি না, 1.5 ঘন্টা ধরে টেনে নিয়ে যাচ্ছি। আপনি বলেন উন্নয়ন রাস্তায় হাসছে, দেখুন উন্নয়ন রাস্তা হাসছে। আমি আপনাদের বলেছিলাম না যে দিদির অভিশাপ থুড়ি, দিদির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাত্র 4-5 ঘন্টার তুমুল বৃষ্টি একেবারে করোনার স্মৃতি পৌঁছে দিল, লকডাউন করে দিল। আমাদের মেয়র থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন এই আজকে 2025 সালেতে এসে উন্নতশীল যখন ভারত মানে দেশে হতে চলেছে, সেই জায়গায় তারা বলছেন ঘর থেকে কেউ বেরোবেন না, ইলেকট্রিসিটি জ্বালবেন না, স্কুল কলেজ ছুটি, অফিস কাছারি কেউ যাবেন না। এই হচ্ছে পরিস্থিতি। এইখানে একজন সাধারণ মানুষের বক্তব্য শুনিয়ে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম। উন্নয়ন তারও ঘরে পৌঁছে গিয়েছে। একটা অ্যাম্বুলেন্স কিভাবে বিপদে পড়ে গিয়েছে কলকাতার মধ্যে, এমনিতে তো রেফার তো চলেই, সেই রেফার সিস্টেমের মধ্যে কিভাবে মানে মানে কিভাবে একেবারে দুর্বিষহ সেই রোগীর অবস্থা হয়ে গিয়েছে। তার বাড়ির আত্মীয় স্বজন নিচে নেবে ওই জমা জলে ঠেলা মারছে, জানে না যে কোন জলের মধ্যে তড়িতাহত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে, কেউ জানে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তবে হ্যাঁ, আজকে আরো একবার আমি শোনাবো আমাদের এই রাজ্যের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, যার উন্নয়ন ঘরে ঘরে সবার ঘরে পৌঁছে গিয়েছে। যারা সেই উন্নয়নের ভাগ এখনো পাননি, দুর্ভাগ্যক্রমে হলেও আপনার বাড়িতেও পৌঁছাবে সেই উন্নয়ন। তিনি বলেছিলেন যে কলকাতা লন্ডনের থেকেও ভালো হয়ে গিয়েছে। আমি শুনিয়েছিলাম, কিন্তু আজকে মনে হলো আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট আজকে শোনানোর জন্য। শোনাবো, তারপরে বাকি পর্বে এগোবো। কোন ফুটপাতটা নোংরা, কোন রাস্তাটা ভাঙা, কোন জায়গাটা ডার্টি লাগছে। আজকে কলকাতা এমনি এমনি এভাবে কলকাতা হয়নি। যারা বাইরের থেকে আসে সবাই বলে সেই কলকাতাকে আর চেনা যায় না। হ্যাঁ, আমরা বলেছিলাম কলকাতাকে আমরা লন্ডন করব, তার থেকে ভালো করেছি। আপনি দেখুন কি অবস্থা, আপনি দেখুন পেশেন্টকে নিয়ে যেতে পারছি না, 1.5 ঘন্টা ধরে টেনে নিয়ে যাচ্ছি। আপনি বলেন উন্নয়ন রাস্তায় হাসছে, দেখুন উন্নয়ন রাস্তা হাসছে। অসুস্থ খুব পরিস্থিতি, হাওড়ায় ছিলাম, হাওড়া থেকে মেডিকেলে পাঠিয়েছে, তারপর থেকে হাওড়া চক কলকাতা দিকে ঢুকে এরকম অবস্থা। শুনলেন? আসুন শুরু করি আজকের পর্ব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এক্সিবিশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, এইটা নিশ্চিতভাবে অত্যন্ত অত্যাধিক বৃষ্টি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো সভ্য দেশে, কোনো মেট্রো সিটিতে, পৃথিবীর কোনো সভ্য দেশের মেট্রো সিটিতে মাত্র 4 ঘন্টার বৃষ্টিতে 10 জনের প্রাণ কেড়ে নেওয়ার পরেও নির্লিপ্ত যে সরকার পুজোর উদ্বোধন করতে ব্যস্ত থাকে। আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, আপনারাও হিন্দু ধর্মে বিশ্বাস করেন, কিন্তু 10টা মানুষের জীবন বিনিময়ে, জীবনের চলে যাওয়ার বিনিময়ে মুখ্যমন্ত্রীর এই ফিতে কাটাটাকে আমরা সমর্থন করি না। এইখানেই আমাদের সেকুলারিজম। রাস্তার মধ্যে দাঁড়িয়ে গরুর মাংস খাওয়ার মধ্যে আমরা সেকুলারিজম খুঁজে পাই না। বরঞ্চ এই আজকে এই রকম পরিস্থিতিতে 10 জন সহনাগরিকের মৃত্যুর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অবশ্য নিজের বাড়ি থেকেই, আজকে আর বেরোতে সাহস করেননি, নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি কত 500,000 জানি না পুজো উদ্বোধন করলেন। এটার তীব্র বিরোধিতা করছি। তার কারণ প্রায়োরিটি হওয়া উচিত আজকে দুর্গাপুজোর সেলিব্রেশন নয়, যে মানুষগুলো বিপদে পড়লেন এবং আরো যারা বিপদে পড়তে পারেন তাদের আগাম সতর্ক বার্তা দেওয়া। দেখুন, এই অরেঞ্জ বা কমলা সতর্কবার্তা 1 মাস আগে দেওয়া হয়েছিল। এটা বলছেন অমিত মালবিয়া, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বক্তব্যে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা দাবি করেছেন। শুভেন্দু অধিকারী আরো একটা বক্তব্য বলেছেন, এটা সম্পূর্ণ আস্থার ব্যাপার, যেটা নিয়ে আমি হেডলাইন করেছি, আপনারা বিশ্বাস করতেও পারেন নাও পারেন। হিন্দু ধর্মকে সেকুলারিজমের নাম করে আঘাত করা তো কার্যত এটা একটা রীতিনীতির মধ্যে চলে এসেছে। এই বিভিন্ন বামপন্থী সেকুলারিজম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যারা তোষণের রাজনীতি করে সকলেই প্রায় একই কাজ করেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত হাতিবাগানের পুজো অনুষ্ঠানে হিজাবের মতো করে চাদর পরে, ওই ছোট্ট বৃষ্টিতে ছাতা নিয়ে যেখানে কাজ চলে যাওয়া উচিত সেখানে হিজাবের মতো করে পুজোর মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি বক্তব্য রাখলেন। বিরোধী দলনেতা বলছেন এটা মা দুর্গার অভিশাপ, এটা আমাদের বিশ্বাস। বিরোধী দলনেতা বিশ্বাস করছেন
যে এই রকম হিজাবের মতো করে পুজোর অনুষ্ঠান করলে এই পরিণামই হয়, এবং সেই মুখ্যমন্ত্রীর এই ভুলের জন্য পরিণামটা দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গবাসীকেই ভুগতে হলো। শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। শুনলেন? দেখুন, এটা তো বিশ্বাস ব্যাপার, আমি এখানে সায়েন্টিফিক্যালি তো ব্যাখ্যা করা এখানে অসম্ভব ব্যাপার। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা এটাকে কেমন ভাবে দেখবেন, কি দেখবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমি খুব একটা বেশি কাটাছেড়া করতে রাজি নই। তার কারণ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই 10টি চলে যাওয়া জীবনের দাম। তার কারণ দেখুন, ওই 10টি লোকের যে নাম না, এই নামের জায়গায় যে কোনো কারোর পশ্চিমবঙ্গবাসীর নাম আগামী যে কোনো বড় দুর্ঘটনায় ঘটতে পারে। বৈদ্যুতিক স্তম্ভে হাত দিয়ে কতগুলো বলুন তো ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষের মৃত্যু ঘটেছে, এর আগে কতবার ঘটেছে। আমাদের এই সরকার জানে যে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে এই ধরনের বড় ঘটনা ঘটবে। তা সত্ত্বেও দেখুন এই ধরনের ঘটনা ঘটে, আর আমাদের সমস্ত ন্যায়ালয়গুলো চুপচাপ বসে রয়েছেন। এটার উপর কোনো একটা খুনের জন্য একটা মামলা হওয়া উচিত না স্বতঃপ্রণোদিত? বলুন তো, 10টি প্রাণের মূল্য আমাদের এতটাই তুচ্ছ যে এখানে কারোর বিরুদ্ধে কোনো মামলা হয় না, স্বতঃপ্রণোদিত ভাবেও আমাদের ন্যায়ালয়রা এটা নিয়ে আলোচনা করেন না বা এটা নিয়ে হস্তক্ষেপ করতে রাজি নন। কি সুন্দর একটা কালচারের মধ্যে আমরা বড় হয়ে যাচ্ছি। আমি এই জায়গায় দেখাবো ফিরহাদ হাকিম মশাই তার একটা বক্তব্য। কলকাতাবাসীকে আমাকে আর ভালো রাখতে দিল না, আমাকে আর বাঁচাতে দিল না, কলকাতাবাসীর জন্য আমি আর কিছু করতে পারলাম না, বাঁচাতে দিল না। মনে আছে সেই আর্তনাদ আমাদের রাজ্যের মাননীয় মেয়র ফিরহাদ বাবুর? যখন ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে ধরেছিল, তিনি ভেবেছিলেন বোধহয় আর ছাড়া পাবো না। তারপরে কেঁদে কেঁদে একেবারেই আমাকে আর কলকাতাবাসীর জন্য ভালো করতে দিল না, নাকি এটা বললেন। শুনুন না কি বলেছিলেন, শুনুন একবার। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। ভাই আমি আছি, আমরা কথা বললাম। শুনলেন কি আকতি, কি মিনতি। আসলে দেখুন, প্রবলেমটা তো কেউ সলভ করার চেষ্টা করেন না। সলভ হচ্ছে কিভাবে নিজেদের ভাবমূর্তিটাকে ভালো রাখবো মানুষের কাছে মিথ্যে কথা বলে, বাদবাকি যা হচ্ছে হোক। দেখুন, নাহলে একই ঘটনা কতবার রিপিট হয়, কতবার বলুন। এই ঘটনা তড়িতাহত হয়ে মানুষ মৃত্যু, ছাত্র মৃত্যুর ঘটনা কতবার ঘটছে বলুন। এবারেও স্টপ হবে? কোনোদিন স্টপ হবে না, দুর্ভাগ্যক্রমে আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। শুধুমাত্রই কেন ব্যবস্থা নেওয়া হবে না? কারণ আপনারা বুঝতেই পারছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে টুইট করে দিয়েছেন, বলেছেন এটা দামোদর ভ্যালি কর্পোরেট ডিভিসির, তারপরে যত রাজ্যের যেখানে যেখানে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, সব জায়গা থেকে জল আসছে, নিজের সরকারের গাফিলতি ছাড়া সবাইকে সবাইকে দোষী সাব্যস্ত করে দিয়েছেন। আমার মনে হয় তিনি এটা ভাগ্যিস বলেন যে পৃথিবীটা ঠিক কলকাতার দিকে একটু হেলে গেছিল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে গেছিল বলে জলটা সব এদিকে চলে এসেছিল, ভাগ্যিস এটা বলেননি এখন। কিংবা সুমেরুতে বরফ গলেছে বলে পশ্চিমবঙ্গে এই বরফটা ঢুকে গেছে বলে বেরোতে পারছে না, এটাও ভাগ্যিস বলেননি। একই ঘটনা বারবার রিপিট হতে হতে ভাবুন, এই 10টি মানুষের প্রাণ আপনারা খোঁজ নিয়ে নেবেন না যে কতগুলো মানুষের মৃত্যুর পরও এদের সচেতনতা ফেরে না। ফিরহাদ বাবু কি করলেন, আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, আপনারা এই ছবিগুলো দেখুন তো। কন্ট্রোল রুমের মধ্যে দাঁড়িয়ে ওই প্যান্টটা কতটা গুটিয়েছে দেখুন। একজন রাজ্যের মাননীয় মেয়র, তিনি বলছেন আল্লাহ তাআলা এমন একদিন আসবে 50% মানুষ উর্দুতে কথা বলবে। তারপরে তিনি বলেছিলেন তারা দুর্ভাগা যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, ইসলাম ব্যতীত অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, ইনি যদি আমাদের মেয়র হন তাহলে এর থেকে আর ভালো অবস্থা কি হতে পারে বলুন। তার কারণ কন্ট্রোল রুমে দেখুন, কন্ট্রোল রুমে বলুন
একটা শুকনো খটখটে বাড়ির মধ্যে কন্ট্রোল রুমে পা এই পর্যন্ত তুলে, হাঁটু পর্যন্ত মানে পাজামা তুলে বা প্যান্ট তুলে তিনি কিসের প্রয়োজনে ছবি দিলেন, যেটা আনন্দবাজার পত্রিকা সহ সকলেই ছাপছে? কিসের প্রয়োজনে ছবি দিচ্ছে বলুন? শুধু এটা নয়, শুভেন্দু অধিকারী বললেন খিচমেরি ফটো, তিনি নামলেন, কোথায় কি অগ্নিসংযোগ হয়েছে একেবারে পা পর্যন্ত জলে নেবে, ক্যামেরাম্যানরা ঠিকঠাক আছেন কিনা বারবার লক্ষ্য রাখছিলেন। পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমি দেখেছি ক্যামেরাম্যানরা ঠিকঠাক জায়গায় আছেন কিনা বারবার দেখছিলেন, এবং তার সঙ্গে যারা রয়েছে ফিরাদ বাবুর সামনে যদি কোনো লোক চলে আসছে তাকে এইভাবে সরিয়ে দিচ্ছে যাতে ছবি তোলাতে কোনো বিঘ্ন না ঘটে। দেখুন এই ভিডিওটা একবার দেখে নিন। দেখলেন, শুধুমাত্র নিজের স্ক্রিপ্টটাকে ঠিক রাখার জন্য সবকিছু করতে রাজি আছে, কিন্তু এই অব্যবস্থা আসুন না, ঠিক করুন না, অসুবিধা কি রয়েছে? একটু সময় লাগতেই পারে, কিন্তু আটকান না। এই যে মানুষগুলোর প্রাণ চলে যাচ্ছে, আটকান না। এটা তো আপনি মানে যে সরকার রয়েছে এই খুনের দায় তো তাদের উপরে পড়া উচিত। আপনি নয়, আপনাদের নয় কেউ ধরতে পারলো না, আপনাদের আইনের হাত অনেক লম্বা, আপনাদের ক্ষমতার হাত অনেক লম্বা, কিন্তু যদি আল্লাহকে বিশ্বাস করেন, যদি ভগবানকে বিশ্বাস করেন, কোথাও তো একটা বিশ্বাস মানবেন যে এতগুলো নাগরিকের এই মৃত্যুর দায় কে নেবে? কে নেবে? কোনো ব্যক্তিগত সাংবাদিক নেবে, হাইকোর্ট নেবে, সুপ্রিম কোর্ট নেবে, বিরোধী দল নেবে, কে নেবে? আপনারা সরকারে রয়েছেন, আপনাদের নিতে হবে। তাহলে এই দায় নিয়ে আসুন না, ঠিক করুন না। পরের বার যাতে এই ধরনের বৃষ্টি তো আবারও হবে, 1 বছর না হোক 2 বছর পরে হতে পারে, কিংবা পরের মাসেও হতে পারে, কে জানে। এটা তো কোনো সাইক্লোন ঘটেনি, বড় কোনো সাইক্লোন ঘটেনি, একটা মাত্র বৃষ্টি, বড় বৃষ্টি হয়েছে, টানা তুমুল 4-5 ঘন্টা তুমুল বৃষ্টি হয়েছে, কিন্তু তার জন্য 10 জন মানুষের প্রাণ যেতে পারে। এখনো পর্যন্ত যখন খবর করছি সংখ্যাটা আরো বাড়বে কিনা দুর্ভাগ্যজনকভাবে আমরা জানি না। এইখানে বিরোধী দলনেতার আরো একটা আমি বক্তব্য শোনাবো, এই বক্তব্যটা আপনারা শুনুন। এই যে ওয়ার্নিং, মানুষকে অ্যালার্ট করা, হাফ প্যান্ট পরে তো খিচবেরি ফটো, ইনি কোথায় ছিলেন কালকে? সাংবাদিক নিয়ে ঘুরছেন, জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন, তো খিচবেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। শুনলেন? আমার মনে হয় বিরোধী দলনেতা তার কর্তব্য তিনি ঠিকই করছেন। তিনি বলছেন যে আমি যখন এই সাংবাদিক সম্মেলন করছি তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো ফিতে কাটছেন, এবং তিনি একটা জায়গায় এটাও বললেন যে যে জায়গায় তিনি এই সমস্ত ওই হিজাব পরে ওইসব করেছিলেন, কিংবা এই যে পুজো উদ্বোধনের সময় পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে যে তিনি অশুভ সূচনাটা করলেন, তার খেসারত পশ্চিমবঙ্গবাসীকে দিতে হচ্ছে। এমনকি যে ক্লাবে ওই সময় তিনি পিতৃপক্ষের সময় পুজো করে মানে উদ্বোধন করেছেন, সেই ক্লাবগুলো একেবারে জলের তলায় চলে গিয়েছে। বিরোধী দলনেতার বক্তব্য, তিনি বলছেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে দেখুন কোথাও তো একটা মানে হয় না, মানে সবকিছু অন্যায়ের তো কোথাও একটা শেষ থাকে, সেই হিসেবে তিনি বলছেন কথাটা। এবার আপনারা বুঝে দেখুন, আমি আপনাদের সামনে আনন্দবাজার পত্রিকার না 2টো অংশ দেখাবো, জানি না এটা যদি পরে পরিবর্তন হয়ে থাকে তাহলে আমি দেখাতে পারবো না। দেখুন, একটা ছবি দিয়েছে ফিরাদ হাকিমের প্যান্ট তোলা অবস্থায়, মানে ওই হাঁটু পর্যন্ত তোলা। নিজের পাড়া চেতলায় জল জমতে দেখে মহাবিস্মিত ফিরাদ হাকিম। নাগরিকদের মহানাগরিকের পরামর্শ, আজ বাইরে বেরোবেন না। একটা সভ্য সমাজে একজন মেয়র বলছেন বাইরে বেরোবেন না, তাদের অপদার্থতা ঢাকতে পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন বাইরে বেরোবেন না। বুঝতে পারছেন? আরো একটা খবর আমি দেখাচ্ছি আপনাদের, 1 সেকেন্ড আমাকে সময় দিন।
সন্ধ্যে 6টা থেকে নিষ্প্রদীপ রাখা হলো সল্টলেকের সমস্ত রাস্তা, জল না নামা পর্যন্ত সব আলো নিভিয়ে রাখার সিদ্ধান্ত পুরসভার। বুঝতে পারছেন, এটা হচ্ছে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর সেই গল্প আমরা পড়েছিলাম, যে জুতো আবিষ্কারের, যেখানে পাটা না ঢেকে বাদবাকি সব ঢেকে দেওয়ার কাজ করা হচ্ছে। যেখানে যেখানে ইলেকট্রিক পোলে এইভাবে ওপেনলি তারগুলোকে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? কেন এই সঞ্জীব গোয়েঙ্কাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না বলুন তো? এতগুলো মানুষের মৃত্যুর দায় কেন তারা নেবেন না? বিলের পর বিল চাপিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে, অথচ আপনি ভাবছেন যে এই 10 জন মৃত্যু হয়েছে। ভাবুন না, কেউ জানে এই লটারি কার আসবে? কালকে এই লটারি কার লাগবে কেউ বলতে পারেন? আপনি বলতে পারেন? আপনি বেরোবেন না, আপনি রাস্তায় বেরোবেন না বলতে পারেন? এবার কোন একটা জমা জলে আপনি পা দিলেন, আপনার জানা আছে ওই জমা জলে পা দিলে ওখানে শর্ট সার্কিট হয়ে ওখানে একেবারেই মৃত্যু স্রোত বইছে কিনা আপনার জানা আছে? আপনি জানতে পারবেন না তো। মানে যে কোনো মুহূর্তে আপনার প্রাণ চলে যেতে পারে। আমি এবার আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও দেখাবো, কলকাতার জমা জলের কি পরিস্থিতি হয়েছে। একটা ছোট্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন। 4 ঘন্টার পরিস্থিতিতে যদি গোটা কলকাতার এই পরিস্থিতি হয়ে যায়, তাহলে ভাবুন 5-6 ঘন্টার বৃষ্টিও তো হতে পারে। তাহলে সেই সময় কি কলকাতা পুরোপুরি ডুবে যাবে নাকি? সব মানুষের মৃত্যু ঘটবে নাকি? দেখুন এই ভিডিওটা। পর্যন্ত আছে, তারপরে আবার একটু কম থাকে। ওই জায়গাটা বেশি জল যায়। না না, তুমি চলতে থাকো। হ্যাঁ বন্ধে, আর এখানে নামলে আপনার নাম তো কি হয়েছিল ওনাদের ওই সব জায়গাতে? দেখলেন, শুধুমাত্র ভোটের রাজনীতি করার নামে ওই পুকুরগুলোকে জবরদখল করে সেখানে বিল্ডিং বানিয়ে দেওয়া, প্রমোটারি করা, কিংবা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতাদের সেখানে জমি দখল করে প্রমোটারদের দিয়ে ফ্ল্যাট তৈরি করে দেওয়া, সেইগুলোকে কিন্তু কেউ পয়েন্ট আউট করছেন না। শুধুমাত্র উত্তরপ্রদেশ কিংবা কোন কোন জায়গায় ঝাড়খণ্ড, এখান থেকে জল আটকে দেওয়া হচ্ছে, ডিভিসি জল আটকে দিচ্ছে, ড্রেনেজ করা হচ্ছে না। আপনি ভাবুন যে ডিভিসির জন্য নাকি কলকাতায় জল জমছে, এটা ভাবতে পারেন? মানে প্রত্যেকটা প্রবলেমের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে জলের কোনো সমস্যা হলে, সাইক্লোনের কোনো সমস্যা হলে, বন্যার কোনো সমস্যা হলে, এমনকি খরার কোনো সমস্যা হলে, চাষের কোনো সমস্যা হলে, সবকিছুর জন্য ডিভিসি দেয় একটা রাজ্য সরকার উইদাউট এনি রেসপন্সিবিলিটি। এরা শুধুমাত্র ক্ষীরটা খাওয়ার জন্য, সেই ক্ষীর কিন্তু যে কোনো, মানে ওই চাঁদে যখন আমাদের গর্বের মহাকাশযান নেমেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এটাতে আমাদেরও ক্রেডিট রয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই কিন্তু কাজ করতেন ওখানে, সেই জন্য মুখ্যমন্ত্রী ক্রেডিট নিয়ে নিলেন। গতকাল জিএসটি রিফরমেশনের জন্য, কয়েকদিন আগে জিএসটি রিফরমেশনের জন্য প্রধানমন্ত্রী যেটা অ্যানাউন্স করলেন, মুখ্যমন্ত্রী বলছেন এটা তো আমাদের ক্রেডিট, এ তো আমি বলেছিলাম আগে। ক্রেডিট নেওয়ার জন্য সর্বাগ্রে তিনি, অথচ রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য একেবারে ছোট থেকে ছোট জিনিসের রেসপন্সিবিলিটি নেন না। রেসপন্সিবিলিটি নেন না বলে প্রবলেমটা কি জানেন? তাদের কোনো আধিকারিকরা চেষ্টাই করেন না এটাকে সারাবেন। তার কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং নালান ভয়েড করে দিচ্ছেন যে এটা আমাদের, তাদের সরকারের গাফিলতি নয়। আপনি যদি একটা ভুল যদি আপনি স্বীকার না করেন, পরবর্তীকালে এই কারণেই বারবার একই ভুল হচ্ছে। যদি রাজ্যের প্রশাসনিক প্রধান বলছে না এটা আমাদের কোনো ভুলই নয়, তাহলে তো প্রবলেমটা এই কারণেই সলভ হচ্ছে না। যে কোনো জিনিসের দেখবেন কোনো দিন মুখ্যমন্ত্রীকে কোনো দিন প্রবলেমের স্বীকার করতে দেখবেন না যে না এটা আমাদের ভুল হয়েছে, আমরা রেকটিফাই করে নেব। অথচ পশ্চিমবঙ্গের মানুষ আর কবে শিক্ষা হবে আমাদের? আর কতদিন বলুন, কটা প্রাণের বিনিময়ে আপনারা এই রাজ্য সরকারের, মানে এই রাজনৈতিক দলটাকে অতীত করবেন পশ্চিমবঙ্গ থেকে? কতগুলো আর প্রাণের বিনিময়ে? এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে রাখলাম, উত্তরের অপেক্ষায় থাকলাম। আর
তো বলার উপায় নেই, আপনাদের পুজো ভালো কাটুক। আমি জানি না এই মুহূর্তে গোটা জায়গায় কি পরিস্থিতি, আপনার জায়গায় কি পরিস্থিতি আপনারা লিখে জানাতে পারেন যে কোন অঞ্চলে কি পরিস্থিতির এই মুহূর্তে রয়েছে। শুধু শুভকামনা সকলের জন্য, সাবধানে থাকবেন, জলে হট করে জলে পা দিয়ে দেবেন না, এবং কোনো খোলা পোল পোস্ট হাত দেবেন না। বাচ্চাদের ভালো করে সতর্ক করে দেবেন, স্কুলে যাওয়ার সময়, খেলতে যাওয়ার সময় কোনো পোলে যেন টাচ না করে। তার কারণ কোথায় মারণ ফাঁদ হয়ে আছে কেউ জানে না। নিজেদের বাচ্চাদের সকলে বারণ করে দেবেন যে কোনো পোলে, ইলেকট্রিক পোলে কেউ যেন খেলতে খেলতেও বা কোনো লোহার রড দিয়ে বা কোনো কিছু দিয়ে যেন কেউ যেন টাচ না করে, যতক্ষণ না পর্যন্ত একেবারে গনগনে সূর্যের তেজে সবকিছু শুকিয়ে যাচ্ছে বা জলস্তর নেমে যাচ্ছে। ততক্ষণ নিজেদের প্রোটেকশন নিজেই নিতে হবে প্রত্যেকটা ঘটনার মতো। তার কারণ এখানে কোনো সরকার চলে না, এখানে জুমলাবাজি একটা সরকার আমাদের আছে, যারা শুধুমাত্র ক্রেডিট নিতে ব্যস্ত, কিন্তু নিজেদের আত্মসমালোচনা করে সেটাকে রেকটিফাই করে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ, সদিচ্ছা, মানুষের প্রাণ বাঁচানোর জন্য তারা দেখাবে না। এখনকার মতো এখানেই।